নার্স দীপাকে বলতে থাকে কিছু ওষুধ আছে, কয়েকটা দিন চলবে, কাউকে একটু দেখে নিতে হবে। সূর্য তখন নার্সকে বলে আপনি আমাকে বলুন। দীপা তখন বলে প্রয়োজন নেই, আমি আমার ওষুধ আমি দেখে রাখতে পারবো। তারপরে নার্সটা দীপাকে সব ওষুধগুলো বলে দেয়। তখনই নার্সটা বলে এবার একটা সই করতে হবে ডিসচার্জের জন্য পেশেন্টের। সূর্য তারপরে ওখানে সাইনটা করে দেয়। নার্স তখনই বলে আপনি কি হন না সেটাও লিখতে হবে। তারপরে সূর্য চলে যায় সাইন করে। দীপা তারপরে মনে মনে বলতে থাকে আমার মেয়ে দুটো ছোট থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছে ঠাকুর, তুমি দেখো ওদের যেন ভবিষ্যৎটা সুন্দর হয়, কখনো বা কোনো পরিস্থিতিতে যেন ওদের বাবার বাড়ি থেকে না বেরিয়ে আসতে হয়। আমার যা হয় হোক, ওরা যেন ভালো থাকে। এদিকে বাড়িতে পুজোর ব্যবস্থা করা হয়। উর্মিতার পরে লাবণ্যকে দেখে চুপচাপ করে বসে থাকতে উর্মি তখনই পালককে বলে। পালক তখনই গিয়ে লাবণ্যকে বলে মা কি হয়েছে, চুপচাপ করে বসে আছো কেন? প্রবীর তখনই বলে ওরে বাবা, একটু পরে বড় বৌমা এই বাড়িতে আসছে, তাই তোদের মা বড় বৌমার কথা ভাবছে। উর্মি তখন লাবণ্যকে বলে মা কি হয়েছে, কিসের চিন্তা? লাবণ্য তখন বলে চিন্তা হচ্ছে উর্মি, কারণ ওর মুখটা না আমি স্বাভাবিক দেখিনি, ওর মনের মধ্যে কিছু তো একটা চলছে। প্রবীর তখনই লাবণ্যকে বলে দূর, তুমি এখনো এটা নিয়ে পড়ে আছো, ছাড়ো তো। তুমি বুঝতে পারছো না আমি দীপার মুখে যেটা দেখি, এইটাকে হালকা ভাবে নিও না। হয় তখনই লাবণ্যকে নিয়ে বলে মা তুমি আজকের দিনে অন্তত নেগেটিভ কিছু ভেবো না। লাবণ্য তখনই বলে শুধু আজকের দিনের জন্য নয়, সেটা নিয়ে বেশি চিন্তা। এই বলে লাবণ্য চলে যায়। উর্মি তখনই জয়কে বলে মায়ের চিন্তা করাটা আমি ফিল করতে পারছি। আসলে এর দিদি এর আগে যতই খারাপ সময় আমাদের বাড়িতে এসেছে, ওর মধ্যে একটা উচ্ছ্বাস ছিল, আশা ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এবার যেন কিছুই নেই। প্রবীর তখনই উর্মিকে বলে ছোট বৌমা তুমি অন্তত এসব এখন ভেবো না, যত ভাববে তত মাথায় উল্টাপাল্টা চিন্তা আসবে, তার থেকে পুজোয় মন দাও। উর্মি তারপরে একা একা বলতে থাকে দিদিকে আমি খুব ভালো করে চিনি, ঠিকই বলেছে মা, চিন্তার বিষয় তো আছেই। অপরদিকে সূর্য হসপিটালে ঠাকুরের সামনে বলতে থাকে আমি তোমাকে সেইভাবে কখনো ডাকিনি ঠাকুর, কিন্তু তুমি আমাকে অনেক ইঙ্গিতের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিতে চেয়েছিলে চোখে আঙুল দিয়ে। হ্যাঁ আমারই ভুল, আমি সেই সময় অন্ধ ছিলাম, আমি বুঝিনি, আমি দেখতে পাইনি। দেখো যা দোষ, যা অন্যায়, যা পাপ, সব তো আমি করেছি বলো। দীপা তো ইনোসেন্ট, ও তো ভালো, ওর যেন কোনো ক্ষতি না হয়। ও খুব বিশ্বাস করে তোমায়, ওর বিশ্বাসের মান রেখো, ওকে ভালো রেখো প্লিজ। ও যদি ভালো থাকে তাহলে আমরা আমাদের মেয়েরা সবাই খুব ভালো থাকবো ঠাকুর, তুমি দীপাকে ভালো রেখো প্লিজ। ইস্কা আগে থেকে এসে কথাগুলো শুনতে থাকে আর বলতে থাকে সূর্য ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি চলছে ওর মনে কে জানে। মিশকা তখনই সূর্যর পাশে এসে বলে কি করছিস তুই? তখনই দীপাকে নিয়ে আসা হয়। সূর্য যখন যেতে হবে মিশকা তখন বলে কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই, কোন দিকে যাচ্ছিস তুই? দীপার দিকে যাচ্ছিস? তুই ভুলে গেছিস ও কি করেছে? তুই কেন ওর পেছন পেছন যাচ্ছিস, কিছু বল আমায়। সূর্য তখনই বলে দীপাকে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। মিশকা তখন বলে দীপাকে বাড়ি নিয়ে যাচ্ছিস মানে? সূর্য তখন বলে ডক্টর সূর্য সেনগুপ্ত তার ওয়াইফ দীপা সেনগুপ্তকে বাড়ি নিয়ে যাচ্ছে। সূর্য তারপরে যখন হুইল চেয়ারটা দীপা ধরতে যাবে, দীপা তখন বলে ডাক্তারবাবু থাক, আমি একাই চলে যাব। দীপা উঠতে গিয়ে তখন ওর মাথাটা ঘুরে যায়। সূর্য তখনই দীপাকে ধরে। দীপা তখনই সূর্যের হাতটা ছাড়িয়ে দেয়। সূর্য তখন বলে দীপা তুমি ঠিক আছো? দীপা বলে হ্যাঁ আমি ঠিক আছি। দীপা তারপরে সোনারূপাকে ধরে চলে যায়। এদিকে সেনগুপ্ত বাড়িতে পুজো শুরু হয়েছে। লাবণ্য তখন মনে মনে বলতে থাকে আমার মনের ভয়টা তুমি দূর করো ঠাকুর, আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসছে মাথা উঁচু করে, যেমনটা সে চেয়েছিল, আর যেন ওকে কোনোদিনও এই বাড়ির বাইরে না যেতে হয়। তখনই সেখানে দীপা সূর্য সবাই চলে আসে। তারপরে লাবণ্য বরণ ডালা নিয়ে দীপাকে বরণ করতে যায় আর বলতে থাকে এত বছর পর আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে ফিরে এসেছে, এটাই তো তুমি চেয়েছিলে দীপা, মাথা উঁচু করে সসম্মানে তুমি আসবে। দীপা তখন বলে কিন্তু মা। লাবণ্য তখন বলে হ্যাঁ আমি জানি তোমার এটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এই সব আয়োজন আমরা সকলে মিলে আনন্দের সাথে করেছি। তারপরে লাবণ্য বরণ করা হয়ে যাওয়ার পরে লাবণ্য তখন জয়দের বলে আরে দুধে আলতা থালাটা আন তাড়াতাড়ি। দীপা তারপরে দুধে আলতা থালার মধ্যে পা রাখার পরে সোনারূপা তারপরে দুধে আলতা থালার মধ্যে পা রাখে। তারপরে তিনজনে একসঙ্গে ঘরের ভেতরে ঢোকে। লাবণ্য তারপরে দীপাদের বলে এবার তোমার ঠাকুরের আশীর্বাদ নেবে চলো। সূর্য তখনই লাবণ্যকে বলে মা ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আগে একটু রেস্ট নিক না গিয়ে, তারপরে এইসব হবে। দীপা তখনই বলে আমার কোনো অসুবিধা হবে না। অনুজা তখনই বলে আরে বাবা দিদি ভাই তো ওদের সবার নাম করে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিয়েছে, শুধু প্রণাম করলেই হবে। দীপা তারপরে ঠাকুরের সামনে বসে, সূর্য দীপার পাশে বসে। প্রবীর তখন দীপাকে বলে বড় বৌমা তোমাকে একটা অনুরোধ করব, আবদারও বলতে পারো, তুমি এই বাড়িতে আসার পর প্রতিদিন ঘুম ভাঙতো তোমার গান শুনে, এখন মনে হচ্ছে কতদিন তোমার গান শুনিনি, আজ তোমার একটা গান শোনাও না। সূর্য তখনই প্রবীরকে বলে বাবা ও। জয় তখনই সূর্যকে বলে দাদা প্লিজ এত ওভার প্রোটেক্টেড কেন হয়ে যাচ্ছিস, এগুলো না তুই একদম করবি না, বৌদিদি তুমি একটা গান গাও। দীপা তারপরে একটা গান করে। প্রবীর তখনই দীপাকে বলে আহা কি সুন্দর গাইলে বড় বৌমা, মনটা একেবারে ভরে গেল।
এতদিন যে মন খারাপ জমা হয়েছিল তোমার এই গান শুনে সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। লাবণ্য তখনই বলে, একদম। লাবণ্য তারপরে দীপাকে বলে, আচ্ছা এবার কিন্তু আমাদের একটু বিশ্রাম নিতে হবে। ওঠো দীপা, আর বাচ্চাদের নিয়ে ঘরে যাও। সূর্য, নিয়ে যাও না ওকে ঘরে। লাবণ্য তারপরে অনুজাকে বলে, ছোট চল আমরা প্রসাদের ব্যবস্থাটা করে দিই। সূর্য তারপরে সোনারূপাকে নিয়ে ঘরে চলে যায়। দীপা তখনই চুপ করে দাঁড়িয়ে থাকে। লাবণ্য তখনই গিয়ে দীপাকে ডাকে আর বলে, দীপা যাও। তারপরে সবাই মিলে দীপাকে ঘরে নিয়ে যায়। অপরদিকে মিশকা হসপিটালের মধ্যে একা একা বলতে থাকে, কোনো হিসেব মিলছে না আমার। কি হলো সূর্যর? এই ল্যাবেই তো ওর টেস্ট করানো হয়েছিল, এখান থেকে একটা ইনফরমেশন পাওয়া যাবে। মিশকা তখনই রিসেপশনে যেতে দেখে কেউ নেই আর বলতে থাকে, কি কোথায় গেল? তখনই মিশকা ল্যাবের লোকটাকে ফোন করে বলে, কোথায় আপনি? তখনই লোকটা সামনে এসে বলে, এই তো ম্যাডাম। মিশকা তখনই লোকটাকে বলে, কোথায় ছিলেন আপনি? আপনি ফোনটা আরেকটু আগে ধরলে আমাকে এখানে আসতে হতো না। লোকটা তখন বলে, ম্যাম ল্যাবে ছিলাম, ওখানে তো ফোন সাইলেন্ট করা থাকে। মিশকা তখন বলে, যাই হোক, আমাকে একটা কথা বলুন তো, সূর্য ফার্টিলিটি টেস্টটা তো এখানে হয়েছিল, ওই টেস্টের পর সূর্য এখান থেকে কি আর অন্য কোনো টেস্ট করিয়েছে? লোকটি তখন বলে, না ম্যাডাম, তবে সূর্য সেনগুপ্ত স্পাম ফ্রোজেন করেই কিন্তু স্টোরে রাখা আছে, এটা আমি জানি। মিশকা সেটা শুনে অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, কোনো ক্লু পাচ্ছি না আমি। সূর্য এতটা চেঞ্জ কি করে হলো? শুধু দীপার উপরে দয়া দেখাচ্ছে নাকি? দীপা বেঁচে গেল আর সূর্য তখনই বদলে গেল। লোকটি তখনই বলে, কি হলো ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? মিশকা তখনই বলে, শোনো, সূর্য সেনগুপ্তের যে স্পামটা ল্যাবে স্টোর করা আছে সেটা ঠিক ওরকম ভাবেই থাকবে। আমার ইনস্ট্রাকশন ছাড়া ওটাকে যেন কোনোভাবেই ডিসপোজ করা না হয়, বুঝেছো? লোকটি তখন বলে, ঠিক আছে ম্যাডাম। অপরদিকে সবাই মিলে সোনা রূপা দীপাকে সূর্যের ঘরে নিয়ে আসে। দীপা তখনই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর পুরো ঘরটা দেখতে থাকে। দেখে ওর বিয়ের দিনের কথাগুলো ভাবতে থাকে। দীপা তারপরেই কথাগুলো ভাবতে ভাবতে কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজ আবার আমি এই ঘরে, যেখানে এককালে আমার সব ছিল, আর এখন যে কি আছে শুধু তুমি দেখো ভগবান, যাতে আমার সোনারূপা না আলাদা হয়ে যায়। তখনই অনুজা এসে দীপাকে বলে, কি হলো, দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কি হবে? চলো ভিতরে চলো, এসো তাড়াতাড়ি। তারপরে দীপাকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। জয় তখনই দীপাকে বলে, এসো বৌদি ভাই। অনুজা তখনই দীপাকে বলে, দীপা ভালো করে দেখো তো, তুমি যেমন তোমার বরের ঘরটা গুছিয়ে রেখে গেছিলে তেমন ভাবেই সুন্দর করে গোছানো আছে কিনা। দীপা তখন হাসতে থাকে। জয় তখনই দীপাকে বলে, কি বৌদিদি, শুধুমাত্র হাসলে হবে না, প্রপার রিভিউ লাগবে। আমি আর কাকিয়া কত কষ্ট করে সাজিয়েছি। পালক তখনই গিয়ে জয়কে বলে, তাই বুঝি তুই আর কাকিয়া মিলে সবকিছু সাজিয়েছিস? লজ্জা কর না তোর? তোর কন্ট্রিবিউশনটা কতটা বুঝি? কাকিয়াই তো সব করলো রে। উর্মি তখনই পালককে বলে, যা বলেছো দিদিয়া, জয়টা যে এত ফাঁকিবাজ আমি বুঝতে পারিনি। জয় তখন বলে, আমি ফাঁকিবাজ? তুমি তোমার হাজবেন্ডকে ফাঁকিবাজ বলছো? আমি কত কাজ করেছি। পালক তখনই বলে, ঠিকই বলেছে তো রে। জয় তখনই দীপাকে বলে, বৌদিদি দেখো তোমার বোন কি সব বলছে, আমি কত কাজ করেছি এখানে। দীপা তখনই বলে, তোমরা আবার এসব কাজ কেন করতে গেলে, আমি তো নিজেই করে নিতাম। পালক তখনই দীপাকে বলে, দীপা তোমার যা কাজ করা তুমি কালকে থেকে করবে, আজকের দিনটা তুমি পুরোপুরি রেস্ট নেবে, বুঝতে পেরেছো? তখনই সেখানে সূর্য আসে আর সোনারূপাদের দেখে খুবই খুশি হয় আর দীপাকেও দেখে খুবই খুশি হয়। সূর্য তখনই হাঁ করে দীপার দিকে তাকিয়ে থাকে। দীপা তখন সূর্য দিক থেকে একটু মুখটা ঘুরিয়ে নেয়।